আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে। সেই অনুযায়ী 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষার সিলেবাস, অর্থাৎ প্রথম 6টা অধ্যায়ে তোমাদের পরীক্ষা থাকবে। আমরা এর আগে 4টা পর্বে আলোচনা করেছিলাম বেশ কিছু একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ নিয়ে। আজকে পর্ব 5-এ আমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে কিছু একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আর আমরা এরপর একটা সাজেশন দিব, আর পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো ভিডিওগুলো দেখবে, আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষায় সব কিছু অ্যান্সার করতে পারবে। তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, ইউটিউবের সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে তোমরা চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে গেলে দেখবে তোমরা যে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে যে প্লেলিস্টটা আছে, এখানে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, কী কী পড়তে হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং অধ্যায়ভিত্তিক সাজেশনও দেওয়া আছে। সো এখান থেকে তোমরা নিজেদের প্রিপারেশন নিতে পারবে। তো শিক্ষার্থীরা, এই তোমাদের বইয়ের সিলেবাসটা। প্রথম অধ্যায় ছিল নানা পরিচয় আমি, দ্বিতীয় অধ্যায় সক্রিয় নাগরিক ক্লাব, তৃতীয় অধ্যায় ইতিহাস জানার উপায়, চতুর্থ অধ্যায় বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, পঞ্চম অধ্যায় বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, ষষ্ঠ অধ্যায় দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। আজকে আমরা এই ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এই 6টা অধ্যায় মিলেই তোমাদের পরীক্ষার সিলেবাস। দেখো, প্রথম প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় আমাদের করণীয়গুলো উল্লেখ করো, বা তোমরা কীভাবে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারো। দেখো, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় আমাদের করণীয় নিচে উল্লেখ করা হচ্ছে। 1, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ আইন যথাযথভাবে মেনে চলতে হবে। 2, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির জন্য এলাকার সচেতন নাগরিকগণ মিলে কোনো একটা ক্লাব বা সংঘ গড়ে তুলতে হবে। 3, পরিবেশ দূষণ রোধ করতে হবে। 4, বনাঞ্চল ধ্বংস বন্ধ করতে হবে। 5, বৃক্ষরোপণ করতে হবে। 6, বন্য পশু পাখির আবাসস্থল সংরক্ষণ করতে হবে। 7, অপ্রয়োজনে বন্যপ্রাণী হত্যা বন্ধ করতে হবে প্রভৃতি। তারপর দেখো, দ্বিতীয় প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি, বিশ্বের ইতিহাসের প্রথম নগর সভ্যতা সম্পর্কে লিখো। মিশরীয় সভ্যতা, এটা কি বিশ্বের ইতিহাসে প্রথম নগর সভ্যতা, ঠিক আছে? এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশের মিশরে নীল নদের তীরে বিকশিত হয়েছিল। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। এটি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি লাভ করে নানান দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। কৃষিকাজ থেকে শুরু করে মিশরীয়দের ধর্ম, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনেও নীল নদের প্রভাব ব্যাপক। এর সত্যতা অনুধাবন করে ইতিহাসের জনক হেরাডোটাস বলেছেন, যে ব্যক্তি মিশর দেখেছেন তিনি অবশ্যই উপলব্ধি করেছেন যে মিশর নীল নদের দান। মিশরকে বলা হয় নীল নদের দান। নীল নদের প্রবাহ ও বন্যার কারণে যে বিশাল সমতল ভূমি তৈরি হয়েছিল, সেই উর্বর জমিতে বিভিন্নভাবে চাষাবাদ করা হতো। এই চাষাবাদই ছিল মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক। আজ থেকে হিসাব করলে আনুমানিক 6000 বছর আগে মিশরীয় সভ্যতার সূচনা। নীল নদের পানি এবং নদ তীরবর্তী উর্বর পলিমাটির আশ্রয়ে কৃষিকে কেন্দ্র করে এই সভ্যতা যাত্রা শুরু হয়েছিল। ধীরে ধীরে এই সভ্যতার মানুষেরা শিল্প এবং বাণিজ্যের দিকে অগ্রসর হয়। জ্ঞান বিজ্ঞানের চর্চাতেও মিশরীয়রা খুব উন্নতি লাভ করেছিল। আকাশের গ্রহ নক্ষত্রের লক্ষণ এবং নীল নদের জোয়ার ভাটার সঙ্গে এদের প্রভাব নির্ণয় করে মিশরের জ্যোতির্বিদরা চন্দ্রপঞ্জিকা রচনা করেছিল। চন্দ্রপঞ্জিকার হিসাব অনুযায়ী তারা 354 দিনে 1 বছর গণনা করত। পরবর্তীকালে লুব্ধক নক্ষত্রের আবির্ভাব পর্যবেক্ষণ করে 365 দিনে বছর গণনার হিসাব ধরে সৌরপঞ্জিকা চালু করা হয়। প্রশ্ন 3, একটা একক কাজ রেখেছি আমরা প্রশ্ন 3-এ, প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা সম্পর্কে লিখো, ঠিক আছে? দেখো, হরপ্পা সভ্যতা, এটা কি প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা। আজ থেকে প্রায় 4500 বছর আগে ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে অত্যন্ত উন্নত কিছু নগর সভ্যতা গড়ে উঠেছিল। এর মধ্যে প্রধান দুটি নগরের নাম মহেঞ্জোদারো এবং হরপ্পা। এই দুটো নগরের একটি বর্তমানে ভারত এবং অন্যটি পাকিস্তান রাষ্ট্রের সীমানার মধ্যে পড়েছে। খননের ফলে নগর দুটোর মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে পরিকল্পিতভাবে তৈরি করা রাস্তা, বাড়িঘর, স্নানাগার, গোলাঘর সহ অনেক রকমের স্থাপনা। শুরুতে শুধু হরপ্পা এবং মহেঞ্জোদারো নগরের খোঁজ পাওয়া গেল। প্রত্নতত্ত্ববিদগণ এই নগর দুটো চিহ্ন ধরে আরও কিছু স্থানে খনন কাজ পরিচালনা শুরু করেন। এর ফলে ধীরে ধীরে বর্তমান ভারত ও পাকিস্তানের বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া গেল
মানব বসতির আরও কিছু প্রাচীন চিহ্ন। এখন অনেক নতুন নতুন স্থান খুঁজে পাওয়া গিয়েছে। হরপ্পা সভ্যতার এক একটি নগর গড়ে উঠেছিল এক এক ধরনের ভূপ্রাকৃতিক সুবিধা নিয়ে। দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব হরপ্পা মহেঞ্জোদারো নগরসহ আরও বসতি চিহ্ন পাওয়া গিয়েছে সিন্ধু নদী তীরবর্তী এলাকায়। মূলত কৃষিকে কেন্দ্র করে এখানে প্রথম মানুষের বসবাস শুরু হয়েছিল। ধীরে ধীরে কৃষি থেকে শিল্প ও ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটেছে এবং এরই ধারাবাহিকতায় বড় বড় নগরের উৎপত্তি হয়েছে। পৃথিবীর অন্যান্য সভ্যতা সম্পর্কে জানতে শুরু করলে দেখা যাবে অধিকাংশ প্রাচীন সভ্যতা জন্ম হয়েছে কোনো না কোনো একটি নদীর তীরে। কিছু কিছু সভ্যতা আবার গড়ে উঠেছে সমুদ্র তীরবর্তী এলাকায়। সেই হিসাবে হরপ্পা সভ্যতার বিকাশে ভিন্ন রকমের কিছু ব্যাপার লক্ষ্য করা যায়, কেননা এখানে একই সঙ্গে অনেকগুলো বসতি গড়ে উঠেছিল এবং বসতিগুলো কেবল নদী তীরেই নয় বরং পাহাড়ি এলাকা, শুষ্ক মরুভূমি এবং সাগর উপকূল ছড়িয়েছিল। বিভিন্ন ধরনের ভূপ্রকৃতিতে এই সভ্যতার বিভিন্ন ধরনের কেন্দ্র গড়ে উঠেছিল। হরপ্পা সভ্যতাকে এই জন্যই কেবল নদী প্রভাবিত সভ্যতা বলা ঠিক হবে না। সভ্যতার যেমন উত্থান হয় তেমন পতনও হয়। অনেকেই মনে করেন হরপ্পার নগরগুলোতে একসময় সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়, ফলে এর পতন হয়। হরপ্পা সভ্যতার পতনের পেছনে ভৌগোলিক কারণকেও খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। বলা হয় কৃষিকে কেন্দ্র করে এই সভ্যতাগুলো যাত্রা শুরু হয়েছিল। ধীরে ধীরে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নতি লাভ করেছিল। প্রকৃতির খেয়ালে একসময় হয়তো নদীগুলোর গতিপথ বদলে গিয়েছিল, বৃষ্টি কম হচ্ছিল, মরুভূমি বেড়ে যাচ্ছিল। এর ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন কমে যাচ্ছিল, শিল্প ও বাণিজ্য ব্যবস্থা গতি হারাচ্ছিল। আর সেই জন্য একসময় মানুষ এই নগরগুলো ত্যাগ করে অন্য স্থানে চলে যেতে শুরু করেছিল। 4 নম্বর প্রশ্নে আমরা একটা জোড়ায় কাজ রেখেছি। মানব সভ্যতার বিপ্লবগুলো সম্পর্কে যা জানো লেখো। কৃষি বিপ্লব, এটা হচ্ছে কি মানব সভ্যতার প্রথম বিপ্লব, ঠিক আছে। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড প্রথমে বিপ্লবের নাম দিয়েছিলেন নবপলীয় বিপ্লব বা কৃষি বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে মানুষ খাদ্য সংগ্রহ ও শিকারের জীবন ত্যাগ করে খাদ্য উৎপাদনের জীবনে প্রবেশ করে। এই বিপ্লবের ফলে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসতি গড়ে তোলার সুবিধা লাভ করে। নগর বিপ্লব, এটা হচ্ছে কি মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লব, ঠিক আছে। মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লবকে বলা হয় নগর বিপ্লব। নগর বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড। তিনি তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে নগর বিপ্লবের 10টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এসব বৈশিষ্ট্যের মধ্যে লিখন পদ্ধতির আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং শিল্পকলার বিকাশের কথাও রয়েছে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ থেকে মানুষ যখন নগরভিত্তিক সমাজ গঠন করে তখন নগরের মানুষের মধ্যে জিনিসগুলো চর্চা শুরু হয়েছিল। তো শিক্ষার্থীরা, এ ছিল আমাদের আজকের আলোচনা। আজকে পঞ্চম পর্বে আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে পরীক্ষাটা হবে 15 জুলাই, তার ষষ্ঠ অধ্যায় থেকে কিছু একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজের সমাধান আমরা বিগত 4টা পর্বে প্রথম 5টা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো শিক্ষার্থীরা, তোমরা বিগত ভিডিওগুলো দেখতে এই ভিডিওর কমেন্টে আমি প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।